জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রেফতার রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর। এসএম আরিফের রিপোর্ট। ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং একই দিন জুলাই গণঅভ্যুত্থানে আরও ২ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনকে আসামি করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ১৪ জন সাক্ষীর জবানবন্দি জেরা ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৫ জুন শেষ হয় মামলাটির বিচার কাজ। রবিবার এই মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল ১। রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মশিউর রহমানের মৃত্যুদণ্ড এবং সাবেক এসআই তরিকুল ইসলামের যাবজ্জীবন ও গ্রেপ্তার একমাত্র আসামি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারের ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ৩ জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা এই রায়ে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। রায়ে সংক্ষুব্ধ আসামি পক্ষের আইনজীবী জানান, উচ্চ আদালতে আপিল করবেন তারা। হঠাৎ করে একটা ভিডিওর ভিত্তিতে আফটার দ্য ট্রায়াল এটা এভাবে কনসিডারেশন নেওয়া হয়েছে উইচ ইউ বিলিভ, এবং সেজন্য আমরা অ্যাগ্রি অনারেবল ট্রাইব্যুনালের রায়ে। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় এটি পঞ্চম রায়। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। অচিরেই তিস্তা মহাপরিকল্পনা বিশ্লেষণ করে পদ্মা ব্যারেজের মতো প্রকল্প গ্রহণ করা হবে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীউদ্দিন চৌধুরী আনি। তিনি জানান, তিস্তা অববাহিকা সহ নদীভিত্তিক সমস্যা সমাধানে প্রযুক্তিগত সহায়তা দেবে চীন। বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় তিনি কথা জানান। এর আগে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় করমুক্ত আয়সীমা বার্ষিক ৬ লাখ টাকা করার প্রস্তাব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। একই সঙ্গে তিনি এই বাজেটকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান ভিশনের বাস্তব প্রতিফলন বলে অভিহিত করেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন চরাঞ্চলকে নিয়ে একটি ফাউন্ডেশন ফোরাম or একটি কর্তৃপক্ষ গঠন করার। আমি একটি চরাঞ্চলেরই মানুষ, সেই জায়গা থেকে সেখানকার স্বাস্থ্য, মানুষের জীবনযাত্রা যে কি করুণ দশা, আমি শুধু এটুকুই বলবো, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ আরও অনেকে বলেছেন সরকারের এই জায়গায় একটু চিন্তা করা দরকার এবং অর্থমন্ত্রীর বিশেষ দৃষ্টি। 7 কোটি মানুষের জন্য, 37% মানুষের জন্য পদ্মা ব্যারেজ আমরা বাস্তবায়নের প্রকল্প হাতে নিয়েছি এবং একটাকে সেটা পাশ করিয়েছে মাননীয় স্পিকার। এবং তিস্তাবাসীকে, তিস্তা অববাহিকার পাড়ে যারা বসবাস করেন ওই 2 কোটি মানুষকেও আশ্বস্ত করে আসবেন, আমরা এই অর্থ বছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক আমরা তা বাস্তবায়ন করবই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ভবিষ্যতে যদি বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো সিস্টেম আসতে চায় তার বিরুদ্ধে আবারও রাজপথে নামবে জনগণ। আওয়ামী লীগের বিষয়ে কোনো নয় ছয় নেই। যারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে শক্তিশালী লড়াই হবে। দুপুরে মৌলভীবাজারের জুড়ি উপজেলার ক্যাম্প চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। বিএসএফ বাংলাদেশে পুশিনের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে উল্লেখ করে তাদের প্রতিরোধে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষদেরও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। আপনারা সবাই ভোট দিয়েছিলেন সংস্কারের জন্য। ৭৫% মানুষ বাংলাদেশে পরিবর্তন চায়, যাতে হলো আপনার সন্তান ভালো করে একটা শিক্ষা ব্যবস্থা পায়, আপনার মা বাবা যিনি চিকিৎসা পায় না যাতে হসপিটালটা ভালো হয়। এটার জন্য বাংলাদেশটাকে সংস্কার করতে হবে।
তাহলে আর সিলেটবাসীর হলো লন্ডন আর আমেরিকা যেতে হবে না, বাংলাদেশটাই লন্ডন আমেরিকা হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা দেশে 2,40,00,000 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে। তবে ভিটামিন এ ক্যাপসুলের পাশাপাশি শিশুদের মায়ের শাল দুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, লক্ষ্যমাত্রার 100% শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। কোথাও বাদ পড়ে থাকলে খুঁজে খুঁজে টিকা দেওয়া হচ্ছে। জায়েদ আহমেদ বাবুর রিপোর্ট। শিশুদের সুস্থ সবলভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে রাজধানী সহ সারা দেশে অনুষ্ঠিত হল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026। এ উপলক্ষে নগরীর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আয়োজন করা হয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি, যেখানে প্রায় 3000 শিশুকে খাওয়ানো হয় এই ক্যাপসুল। আমাদের আসলে আজকের লক্ষ্যমাত্রা আমাদের 3000 নীল ক্যাপসুল, লাল ক্যাপসুল খাওয়াবো, আর 600 হলো নীল ক্যাপসুল। লাল ক্যাপসুল মানে 1 বছর থেকে 5 বছরের নিচে পর্যন্ত। ইনশাল্লাহ আহ্বান জানাবো সমস্ত মা বাপ যারা আছেন তাদের বাচ্চাদেরকে, তার কাছে যেখানে ভিটামিন এ খাওয়ানো হচ্ছে সেখানে ভিটামিন খাওয়াবেন। আর তাই এই স্বাস্থ্যকেন্দ্রে এসে অভিভাবকরা জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল হিসাবে গড়ে তুলতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার জন্য আসছি, ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই দিছে। আসলে আমি এখানে এসেছি বেবিকে এই ক্যাপসুলটা খাওয়ানোর জন্য, যেন ওর ইমিউনিটি সিস্টেমটা আরও বাড়ে। আর রাজধানীর কড়াইলে এরশাদ মাঠে দিনব্যাপী শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর কর্মসূচিতে যোগ দেন ডিএনসিসি প্রশাসক। আমাদের মোট 1905টি এবং অস্থায়ীভাবে 1851টি, এইভাবে পর্যায়ক্রমে আমরা এই ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখবো। এদিকে নগরীর মিন্টু রোডে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অত্যন্ত উন্নত মানের টিকা কিনা হচ্ছে, যেটা আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে টেস্ট করে আমরা এনেছি। এ সময় তিনি বলেন, এবার প্রায় 2,40,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন এ সংশ্লিষ্ট বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি। জানান, দেশে 100% শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। কোথাও বাদ পড়ে থাকলে তাদেরকেও টিকা প্রদান করা হবে। এই ভিটামিন ট্যাবলেটের পাশাপাশি, ক্যাপসুলের পাশাপাশি জন্মের পরে বাচ্চাদেরকে মায়ের শাল দুধ যেন দেওয়া হয়, আপনারা একটু প্রচার করবেন, এটা আমাদের সবার দায়িত্ব। কারণ শাল দুধের চাইতে বড় ভিটামিন এ স্টক আর কিছু হতে পারে না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ কি সত্যি বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে? সাম্প্রতিক সময়ে ছোট মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, দেশের ভূতাত্ত্বিক অবস্থান এমন একটি অঞ্চলে যেখানে টেকটনিক প্লেটগুলোর সক্রিয়তা রয়েছে। তবে বড় ভূমিকম্পের সময় বা মাত্রা নির্দিষ্টভাবে পূর্বাভাস দেওয়া এখনও বিজ্ঞানের বর্তমান সক্ষমতার বাইরে। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। বাংলাদেশ অবস্থিত ভারতীয়, ইউরেশীয় এবং বার্মা টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি। এই প্লেটগুলো ধীর কিন্তু অবিরাম নড়াচড়ার কারণে ভূগর্ভে শক্তি জমা হয়। সময়ের সঙ্গে এই শক্তি মুক্ত হলে ভূমিকম্প সৃষ্টি হয়। ভূতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চল তুলনামূলকভাবে বেশি সক্রিয় ভূমিকম্প অঞ্চলের মধ্যে পড়ে। এখানে অতীতেও মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের রেকর্ড রয়েছে। রাজধানী ঢাকা সরাসরি কোনো বড় ফল্ট লাইনের ওপর নয়, তবে পার্শ্ববর্তী সক্রিয় ফল্ট, মধুপুর ফল্ট এবং ডাউকি ফল্টের প্রভাব এখানে অনুভূত হতে পারে। ঘনবসতি, পুরনো ভবন এবং অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা ভূমিকম্পের ক্ষয়ক্ষতির দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিকে মাঝারি মাত্রার ভূমিকম্প এখানে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে যদি ভবনগুলো সঠিকভাবে নির্মিত না হয়, বলছেন বিশেষজ্ঞরা। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ যেখানে অবস্থিত, বাংলাদেশ আসলে খুবই ভূমিকম্প প্রবণ একটি দেশ। এটার কারণ হচ্ছে বাংলাদেশ আসলে 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। বাংলাদেশ অবস্থিত হচ্ছে ইন্ডিয়ান প্লেটে, বাংলাদেশের উত্তরে রয়েছে ইউরেশিয়ান প্লেট, বাংলাদেশের পূর্ব পাশে রয়েছে বার্মা মাইক্রোপ্লেট। এছাড়াও বাংলাদেশের ভিতরে এবং বাহিরে বিভিন্ন ধরনের ফল্ট রয়েছে, যেমন বাংলাদেশের বাহিরে আসাম ফল্ট, ডাউকি ফল্ট, এই ফল্টগুলো রয়েছে।
এবং এগুলোর দূরত্ব আসলে ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, 150-200 কিলোমিটারের মধ্যেই। তো সব কিছু মিলে বাংলাদেশ অনেক বেশি ভূমিকম্প প্রবণ একটি দেশ। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং অন্যান্য গবেষণা সংস্থা বারবার সতর্ক করেছে ভূমিকম্পের ঝুঁকি সম্ভাব্য বিপর্যয় হিসেবে বিবেচনা করতে হবে, নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসেবে নয়। ভূতত্ত্ববিদদের মতে ভূমিকম্প কখন হবে তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, তবে ঝুঁকি মূল্যায়ন করে প্রস্তুতি নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভূমিকম্প বিষয়টাকে আমাদের সবসময় মাথায় রাখতে হচ্ছে। এই বিষয়টা এরকম নয় যে আমরা শেকিং ফিল করেছি আর অনেক দিন করছি না, মানে এখানে ভূমিকম্প হবে না, বিষয়টা তো না। বিষয়টা হচ্ছে আমাদের যে ধরনের অবস্থান, আমরা সবসময়ই ভূমিকম্পের জন্য রেডি থাকব। বিল্ডিং কোড মেনে বিল্ডিং স্থাপন করব এবং আমরা এটাকে ড্রিল করব, প্রতিনিয়ত ড্রিল করব যে ভূমিকম্পটা যে কোনো সময় হতে পারে, আমরা এটার সাথে খাপ খাওয়াবো। ভূমিকম্প ঝুঁকি কমাতে দরকার নিরাপদ ভবন নির্মাণ, জনসচেতনতা এবং জরুরি প্রস্তুতি। বিশেষ করে পুরাতন ভবনগুলো ঝুঁকি মূল্যায়ন এখন সময়ের দাবি। জুবার রহমান, মাইটিভি নিউজ। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:15 রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন। স্পারসোর চেয়ারম্যান মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা। জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের 29 জন শিক্ষার্থী, গণস্বাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভির মাধ্যমে আসা সুবিধা বঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক সহ 21 জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষক সহ 16 জন মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকার প্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ডিএমপি। এক ব্রিফিংয়ে তথ্য জানান ডিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন। তিনি বলেন, জনমনে ভয় ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। ডিএমপি এলাকার মধ্যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। কোনো গুজব, বিভ্রান্তিকর বা উস্কানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য আহ্বান করা হলো। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালি সহ 8 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব 2। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে। কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, মোহাম্মদপুর এলাকায় সংঘবদ্ধ ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও তথ্য উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালি সহ 8 জনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় গ্রেফতারদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে একই রাতে অভিযান পরিচালনা করে র্যাব 2 এর একটি আভিযানিক দল পাটালি গ্রুপের শীর্ষ নেতৃত্বদানকারী মোহাম্মদ শামীম পাটালি চন্দ্রিমা মডেল টাউন হতে একটি বিদেশি অস্ত্র ও 2 রাউন্ড তাজা গুলি সহ গ্রেফতার হয়।
সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, অতীতে সরকারের আমলে মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষা খাতে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল। এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট থেকে 7,000 কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ। এখন 9টি বোর্ড যদি একত্র হয়ে প্রশ্নপত্র ছাপাতে পারে, তাহলে মাদ্রাসা বোর্ড কেন পারবে না? টেকনিক্যাল এডুকেশন কেন পারবে না? আগামীতে টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল বোর্ড, মাদ্রাসা বোর্ড কমন সাবজেক্ট, কমন কোশ্চেন হতে হবে। কি তা হওয়া উচিত না? আমরা একই স্ট্যান্ডার্ডে এটাকে মাপ করব। 47তম বিসিএস পরীক্ষা 2024-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই ফলাফলে মোট 1320 জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং 201 জনকে নন ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে। রোববার পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী 47তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে 1320 জন এবং নন ক্যাডার পদে 201 জন সহ সর্বমোট 1521 জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়নপত্র প্রদান করা হয়েছে। ইন্টেরিয়র ডিজাইনে সৃজনশীল উৎকর্ষ উদযাপন করল বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। গত 25 জুন দ্বিতীয়বারের মতো আয়োজিত বার্জার BAID এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে। ইন্টেরিয়র ডিজাইনের অসাধারণ প্রতিভাকে স্বীকৃতি ও উদযাপনের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটি সেসব সৃজনশীল ব্যক্তিত্বকে সম্মাননা জানায় যারা তাদের চিন্তা ও নকশার মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ পরিসরকে নতুনভাবে রূপ দিচ্ছেন। এবছর আয়োজনে মোট 7টি প্রকল্প পুরস্কৃত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি স্থপতি ও মাস্টার অফ মাস্টার্স খ্যাত স্থপতি প্রফেসর শামসুল ওয়ারেস, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী এবং প্রধান পরিচালন কর্মকর্তা ও পরিচালক মোহাম্মদ মহসিন হাবিব চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।